সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য শর্ট টার্ম ফাইন্যান্সিং যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ আজকে ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা বিবিএ ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ার আছো, প্রিন্সিপালস অফ ফাইন্যান্স যে সাবজেক্ট আছে সেখানেও শর্ট টার্ম ফাইন্যান্সিং চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। বিবিএ ফোর্থ ইয়ারে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস সাবজেক্টেও শর্ট টার্ম ফাইন্যান্সিং চ্যাপ্টারটা আছে। এমবিএ প্রিলিমিনারিতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে বিজনেস ফাইন্যান্স সাবজেক্টেও শর্ট টার্ম ফাইন্যান্সিং চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। তো শর্ট টার্ম ফাইন্যান্সিং এর সাজেশন 27 নিয়ে হাজির হলাম। এই সাজেশনটা সলভ করার আগে আমরা সাজেশনের প্রশ্নটা আগে বুঝবো। তারপরে এই ধরনের প্রশ্নগুলো আসলে আমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারি সেটা দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমি প্রশ্নটা তোমাদের জন্য রাখলাম। এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে যারা সেকেন্ড ইয়ারে মার্কেটিং ডিপার্টমেন্টে আছো 2016 সালে আসা প্রশ্ন। এ কোম্পানি রিকোয়ার্স ওয়ার্কিং ক্যাপিটাল অফ টাকা 10 লাখ। একটি কোম্পানি 10 লক্ষ টাকা কার্যকরী মূলধন প্রয়োজন। দেয়ার আর থ্রি অল্টারনেটিভ, হোয়াট শুড দ্য কোম্পানি ডু? তাদের এই 10 লক্ষ টাকা অর্থায়নের জন্য 3টা বিকল্প রয়েছে। কোম্পানির কোন বিকল্পটি গ্রহণ করা উচিত? হোয়াট শুড দ্য কোম্পানি ডু বলতে কোম্পানির কি করা উচিত বা কোন বিকল্পটা গ্রহণ করা উচিত সেটা বোঝাচ্ছে। অর্থাৎ এই 10 লক্ষ টাকা সংগ্রহের জন্য যে 3টা উৎস আছে, কোম্পানি এই 3টা থেকে কোনটা বেছে নেবে? এই ক্ষেত্রে এই যে 3টা উৎস আছে এই 10 লক্ষ টাকা কালেকশন করার, 3টা উৎসের জন্য কোন উৎসে বা কোন অল্টারনেটিভে ব্যয় কত সেটা আগে বের করতে হবে। তারপরে যে ব্যয়টা, যে উৎসের ব্যয়টা সবচাইতে ছোট কোম্পানির উচিত হবে সেই সোর্সটা অ্যাকসেপ্ট করা বা অল্টারনেটিভটা অ্যাকসেপ্ট করা। তো আমরা প্রথমে ১ নাম্বার সোর্স যেটা সেটা দিল। খেয়াল করো, ট্রেড ক্রেডিট মানে ব্যবসায়িক ঋণ নিতে পারে তাইলে ছাড়া। ব্যবসায়িক ঋণ, ট্রেড ক্রেডিট মানে টার্মস অফ সেলস 230 নেট 90। তারা পণ্য বিক্রয় করে ব্যবসায়িক ঋণ নিতে পারে বা বিক্রয়ের শর্ত হলো, ট্রেড ক্রেডিট বা ব্যবসায়িক ঋণের শর্ত হলো ধারে বিক্রয়ের ক্ষেত্রে তারা 230 অর্থাৎ 30 দিনের ভিতরে টাকা পরিশোধ করলে 2% বাড়টা দিতে পাবে। আবার খেয়াল করো, টার্মস অফ সেলস মানে বিক্রয়ের শর্ত 230 মানে 30 দিনের ভিতর টাকা পরিশোধ করলে 2% বাড়টা নেট 90 অর্থাৎ ক্রেডিট পিরিয়ড হবে মোট বিক্রয়ের পুরো বাকি সময় হবে 90 দিন। অর্থাৎ এটা হলো সিপি বা ক্রেডিট পিরিয়ড। আর এটা 30 হলো ডিপি মানে ডিসকাউন্ট পিরিয়ড। আর এটা হলো সিডিআর মানে ক্যাশ ডিসকাউন্ট রেট। 2 নাম্বার সোর্স যেটা ব্যাংক লোন, সেটা হলো সোনি ব্যাংক ইজ ইন্টারেস্টেড টু গ্র্যান্ট টাকা 10 লাখ as loan at 10% ইন্টারেস্ট। কম্পেনসেটিং ব্যালেন্স ইজ 20%। খেয়াল করো, সোনি ব্যাংক নামে একটি ব্যাংক আগ্রহ প্রকাশ করলো যে তারা 10 লাখ টাকা ঋণ দিবে 10% সুদে এবং তারা ক্ষতিপূরণ ব্যালেন্স বাবদ 20% রাখবে। 3 নাম্বার অল্টারনেটিভটা হলো কমার্শিয়াল পেপার অর্থাৎ বাণিজ্যিক ঋণপত্র নিতে পারে চাইলে। তো সেক্ষেত্রে ফেস ভ্যালু অফ কমার্শিয়াল পেপার ইজ টাকা 10 লাখ অর্থাৎ কমার্শিয়াল পেপারের ফেস ভ্যালু বা অভিহিত মূল্য 10 লক্ষ টাকা। ম্যাচুরিটি পিরিয়ড ইজ 90 ডেজ অর্থাৎ মেয়াদপূর্তি দিবস 90 দিন। সেলস ভ্যালু ইজ টাকা 9,70,000। তাদের এই কমার্শিয়াল পেপারটা যেটার অভিহিত মূল্য 10 লাখ সেটার বিক্রয় মূল্য দেখাচ্ছে 9,70,000। ইস্যু কস্ট ইজ টাকা 20,000। কমার্শিয়াল পেপারটি ইস্যু করতে তাদের 20,000 টাকা খরচ হবে। এখন আমরা কোম্পানি কোনটা গ্রহণ করবে সেটা সিদ্ধান্তে নেওয়ার আগে প্রত্যেকটার ব্যয় আগে আমরা বের করব। প্রথমে 1 নম্বরে ট্রেড ক্রেডিট বা কস্ট অফ ট্রেড ক্রেডিটটা বের করব। কস্ট অফ ট্রেড ক্রেডিট প্রথম অল্টারনেটিভ ব্যবসায়িক ঋণের ব্যয় এপিআর, এই সূত্র দিয়ে আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিটটা বের করি। এপিআর মানে হলো অ্যানুয়াল পার্সেন্টেজ পয়েন্ট। এপিআর এর সূত্র হলো এপিআর ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট সিডিআর ডিভাইডেড 100 মাইনাস সিডিআর ইনটু 360 ডিভাইডেড সিপি মাইনাস ডিপি ফার্স্ট ব্র্যাকেট শেষ করে ইনটু 100। এখন পাশে হেয়ার দিয়ে সূত্রটা লিখার পরে পাশে হেয়ার দিয়ে সিডিআর সমান কি, সিপি সমান কি, ডিপি সমান কি, এপিআর সমান কি আমরা একটু জানবো। সিডিআর তার পূর্ণরূপ হলো ক্যাশ ডিসকাউন্ট রেট। এই যে প্রথম অল্টারনেটিভে 2/30 যেটা আছে অর্থাৎ 30 দিনের ভিতরে টাকা পরিশোধ করলে 2% বাড়টা সেটা হবে সিডিআর 2। সিপি মানে হলো ক্রেডিট পিরিয়ড। ক্রেডিট পিরিয়ড বলতে বাকির যে সময় অর্থাৎ এই যে বাকি বিক্রয়ের যে
সময় 90 দিন, সেটা সিপি বা ক্রেডিট পিরিয়ড 90 দিন। ডিপি মানে ডিসকাউন্ট পিরিয়ড। ডিসকাউন্ট পিরিয়ড মানে যে 2% বার্তা পাওয়ার জন্য কতদিন সময় বেঁধে দিছে, সেটাই হবে ডিপি বা ডিসকাউন্ট পিরিয়ড 30। এপিআর মানে হলো অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, এটা ইকুয়াল হোয়াট, অর্থাৎ এই মানটা আমরা বের করব। এখন এই যে হেয়ারের যে আমরা মানগুলো পাইছি সেগুলো যদি সূত্রে বসাই এবং ক্যালকুলেটর ইউজ করি তাহলে কিন্তু আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিটটা পাবো। খেয়াল করো, সিডিআর এর জায়গায় 2 বসাইলাম, নিচের সূত্রে 100 লিখলাম, মাইনাস চিহ্ন দিলাম, সিডিআর যেখানে সেখানে 2 দিলাম, কারণ সিডিআর সমান 2। সূত্রের ইনটু দিলাম, সূত্রের 360 লিখলাম, নিচে সিপি সমান ক্রেডিট পিরিয়ড 90 লিখলাম, মাইনাস দিলাম, ডিপি সমান ডিসকাউন্ট পিরিয়ড 30 লিখলাম, ব্র্যাকেট শেষ করে ইনটু 100 দিলাম। 100 থেকে 2 মাইনাস করলে 98, সূত্রের ইনটু দিলাম, 360, নিচে 90 থেকে 30 গেলে 60, ব্র্যাকেট শেষ করে ইনটু 100 দিলাম। 2 কে 98 দ্বারা ভাগ করলে আমরা পাবো 0.020408 এই ধরনের একটা মান। ইনটু দিলাম 360 কে 60 দ্বারা ভাগ করলে 6 আসবে, ব্র্যাকেট শেষ করে ইনটু 100 দিলাম। এখন ব্র্যাকেটের ভিতরে গুণ করবা, গুণ করার পর 100 দিয়ে গুণ দিবা, দেখবা 12.24%। এটা হলো কস্ট অফ ট্রেড ক্রেডিট বা ব্যবসায়িক ঋণের ব্যয়। তার মানে আমরা প্রথম যে সোর্স সেটার ব্যয় বের করলাম যে 12.26%। এখন আমরা দ্বিতীয় যেটা সোর্স আছে, অল্টারনেটিভ আছে ব্যাংক লোন, সেটা একটু দেখবো। পেজ 2 তে আসলাম, পেজ 2 তে এসে কস্ট অফ ব্যাংক লোনটা বের করব। কস্ট অফ ব্যাংক লোনের যে সূত্র এপিআর মানে অ্যানুয়াল পার্সেন্টেজ ইকুয়াল আই ডিভাইডেড পি মাইনাস সিভি ইনটু 100। এখানে আমরা পি বলতে কি বুঝি, সিবি বলতে কি বুঝি, আই বলতে কি বুঝি সেগুলো আগে পাশে লিখবো। হিয়ার পি মানে হলো প্রিন্সিপালস, অর্থাৎ ব্যাংক তাকে কত টাকা লোন দিতে রাজি হয়েছে সেই অ্যামাউন্ট অফ লোনটাই হলো পি বা প্রিন্সিপালস, মূল টাকা 10 লাখ। আই মানে হলো ইন্টারেস্ট, কত পার্সেন্ট সুদে সে লোন দিবে, 10%। আমরা যদি প্রশ্নে তোমাদের দেখাই, দেখো এই যে ব্যাংক লোনের ক্ষেত্রে সোনি ব্যাংক ইন্টারেস্টেড হয়েছে যে 10 লাখ টাকা ঋণ দিবে, তবে 10% সুদ ধার্য করবে, এবং সিবি বা কম্পেনসেটিং ব্যালেন্স 20%। জাস্ট এই দুই অল্টারনেটিভ থেকেই আমরা হেয়ারগুলো বসাচ্ছি প্রশ্ন থেকে দেখে দেখে। তো 10 লাখ পি প্রিন্সিপালস, আই ইন্টারেস্ট অ্যামাউন্ট অফ লোনের উপরে, অর্থাৎ 10 লাখের 10% 1 লাখ, সিবি মানে কম্পেনসেটিং ব্যালেন্স যেহেতু 20% বলছে, এটাও অ্যামাউন্ট অফ লোনের উপর প্রয়োগ করতে হয়। আমাদের ঋণ যেহেতু 10 লাখ, তার 20% 2 লাখ। এপিআর এটা হোয়াট, অর্থাৎ অ্যানুয়াল পার্সেন্টেজ রেট কত। তাহলে এই যে হেয়ারে আমরা যে মানগুলো লিখছি, আমরা সে মানগুলো এখানে বসাবো। আয়ের জায়গায় 1 লাখ লিখলাম, পি এর জায়গায় 10 লাখ লিখলাম, সূত্রের মাইনাস দিলাম, সিবির জায়গায় 2 লাখ লিখলাম, অর্থাৎ হেয়ার থেকে এখানে বসাইলাম, ইনটু 100 দিলাম। এখন 10 লাখ থেকে 2 লাখ মাইনাস করলে 8 লাখ, 1 লাখকে 8 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 12.50%, এটা পাবো কস্ট অফ ব্যাংক লোন বা ব্যবসায়িক ঋণের ব্যয়। এখন আমরা দেখব 3 নাম্বার অল্টারনেটিভ কমার্শিয়াল পেপারেরটা। তো কমার্শিয়াল পেপারেরটা আমরা করার আগে প্রশ্নটা আবার দেখি। 3 নাম্বার বলছে কমার্শিয়াল পেপার বা ব্যবসায়িক ঋণের ব্যয়, ফেস ভ্যালু অফ কমার্শিয়াল পেপার ইজ টাকা 10 লাখ। কমার্শিয়াল পেপারের ফেস ভ্যালু বা অভিহিত মূল্য 10 লাখ টাকা, ম্যাচুরিটি পিরিয়ড 90 দিন মানে মেয়াদপূর্তি দিবস, সেলস ভ্যালু ইজ টাকা 9,70,000, তার বিক্রয় মূল্য 9,70,000, ইস্যু কস্ট ইজ টাকা 20,000। তাদের এই কমার্শিয়াল পেপারগুলো ইস্যু করার জন্য বা বিক্রি করার জন্য তাদের 20,000 টাকা করে খরচ হয়। তো আমরা কমার্শিয়াল পেপারের ব্যয়টা বের করার জন্য সেই কমার্শিয়াল পেপারের সূত্রটা একটু লিখব। কস্ট অফ কমার্শিয়াল পেপার এপিআর সমান অ্যানুয়াল পার্সেন্টেজ রেট বের করতেছি। সূত্রটা হলো APR equal first bracket FV minus NSB divided by NSB into 360 divided by DM, ব্র্যাকেট শেষ করে into 100। পাশে সূত্রটা লিখার পরে হেয়ার দিয়ে FV সমান ফেস ভ্যালু 10 লাখ, SB সমান, SB মানে হলো কিন্তু সেলস ভ্যালু, সেটা সূত্রের ভিতরে নাই বাট প্রশ্ন থেকে নিয়ে আসলাম 9,70,000। DM মানে ডেস অফ ম্যাচুরিটি 90 দিন, প্রশ্নের ভিতর আছে। আইসি আমাদের ইস্যু কস্ট যেটা, সেটাকে সংক্ষেপে আইসি লিখছি, ইস্যু কস্ট 20,000 প্রশ্নের ভিতর আছে। এনএসবি মানে হলো সেলস ভ্যালু থেকে ইস্যু কস্ট বা আদার কোনো কস্ট থাকলে সেটা মাইনাস করে দিলে এনএসবি পাবো। সেক্ষেত্রে আমাদের সেলস ভ্যালু বা এসবি 9,70,000 আর ইস্যু কস্ট 20,000। 9,70,000 থেকে 20,000 মাইনাস করলে 9,50,000। এপিআর মানে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, এটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এখন এই যে হেয়ার, এই হেয়ারের যে মানগুলো সেগুলো আমরা সূত্রে বসাবো। এফবি জায়গায় আমরা 10 লাখ লিখছি, 10 লাখ বসাইলাম, সূত্রের মাইনাস দিলাম। এনএসবির জায়গায় নেট সেলস ভ্যালু 9,50,000 লিখলাম, নিচে এনএসবির জায়গায় 9,50,000, সূত্রের ইনটু দিলাম,
উপরে 360 উপরে লিখলাম, ডিএম ডেস অফ ম্যাচুরিটি 90 দিন লিখলাম, ব্র্যাকেট শেষ করে ইনটু 100 দিলাম। 10 লাখ থেকে 9,50,000 গেলে 50,000, সেটাকে নিচে 9,50,000 দিয়ে ভাগ করলে এবং 360 কে 90 দিয়ে ভাগ করলে 4 আসবে। এই উপরে 9,50,000 মানে উপরের 50,000 কে 9,50,000 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করে 100 দিয়ে গুণ করলে এই মানটা আসবে। অর্থাৎ ক্যালকুলেটরে একসাথে মান বসিয়ে, সায়েন্টিফিক ক্যালকুলেটরে একসাথে মান বসিয়ে তুমি সরাসরি আনসারটা বের করতে পারবা। অথবা যারা জেনারেল ক্যালকুলেটর ইউজ করো তারা চাইলে আরো 2 লাইন বাড়িয়ে এই আনসারটা বের করতে পারবা। তার মানে আমাদের কস্ট অফ কমার্শিয়াল পেপার হলো কত? 21.05%। তাহলে এখন আমাদের ডিসিশন নিতে পারবো যে সোর্স গুলো আছে, যে অল্টারনেটিভ গুলো আছে, সেগুলোর মধ্যে কোনটার ব্যয় সবচাইতে কম। যেমন কস্ট অফ কমার্শিয়াল এর পেপারের ব্যয় 21.05, ব্যাংক লোনের ব্যয় 12.50। এখন আমরা দেখব ট্রেড ক্রেডিট ব্যবসায়িক ঋণের ব্যয় 12.24। তাহলে আমাদের 12.24 প্রথমটা, দ্বিতীয়টা 12.50, তৃতীয়টা 21.05। তার মানে আমাদের প্রথমটা ঋণের ব্যয় ছোট, দেখো 12.24। তাহলে কোম্পানির উচিত হবে এই প্রথম অল্টারনেটিভটা গ্রহণ করা। তো সেটাকে কমেন্ট আকারে লিখতে হবে, দ্য কোম্পানি শুড সিলেক্ট অল্টারনেটিভ 1 বিকজ ইটস ইন্টারেস্ট রেট ইজ লোয়েস্ট, কারণ তার সুদের হার সবচাইতে কম। মানে অন্যান্য যে অল্টারনেটিভগুলো আছে তার চাইতে অল্টারনেটিভ 1 এর সুদের হার কম, সেজন্য অল্টারনেটিভ 1টা কোম্পানির অ্যাকসেপ্ট করা উচিত। তো আমাদের ক্লাসগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবা বন্ধু বান্ধবদেরকে, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবা, আর পেজে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবা। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।